আসসালামু আলাইকুম। যে জায়গাতে বিএনপিকে অত্যন্ত শক্তিশালী ভূমিকা নিতে হবে সেই জায়গাটি নিয়ে কথা বলবো। প্রচলিত আছে, অর্থাৎ রাজনীতিবিদ থেকে শুরু করে দেশের জনগণ, সাধারণ জনগণ যেখানে গিয়ে শেখে, শেখে, সেখানে গিয়ে হলো অফিস আদালতগুলা বা সচিবালয়, মন্ত্রণালয়, বড় বড় জায়গাগুলোতে। কারণ কি, তাদের ভিতরে একটাই ধারণা, ঘুষ শুধুমাত্র সরকারি অফিস আদালতগুলোতেই চলে। কিন্তু চলে, সরকারি অফিস আদালতগুলোতে ঘুষ চলে 500, 1000, 5000, 10,000, বা বড় বড় প্রজেক্টগুলোতে 50, 1-1.5 লাখ টাকা পর্যন্ত, বা সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত। এগুলো হচ্ছে অফিস আদালতের ঘুষ। কিন্তু লক্ষ টাকা, কোটি কোটি টাকা ঘুষ চলে হলো রাজনীতির মাঠে। রাজনৈতিক অঙ্গনে সর্বোচ্চ ঘুষ লেনদেন হয়, ঘুষের প্রচলন হয় রাজনীতিবিদদের হাত ধরে। কিন্তু ওই সব মাছেই ঘু খায়, দোষ হয় গাড়িও মাছের। আমি সেইটির নিয়ে কথা বলবো আজকে। আসছে সামনে স্থানীয় নির্বাচন। এই নির্বাচন শুধু একক জায়গায় বসে থাকলে হবে না। সিটি নির্বাচনগুলো হবে, মেয়র নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, ভাইস চেয়ারম্যান নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, সদস্য, ইউনিয়নের সদস্য পদের জন্য নির্বাচিত হবে। যদিও মার্কা থাকবে না, দলীয় মার্কা থাকবে না, কিন্তু অন্য মার্কাগুলো থাকবে। কিন্তু এগুলো ওয়াশ, ওয়াশ মাত্র। মূল ব্যবসাটা হবে কোথায়? মূল ব্যবসাটা হবে হচ্ছে প্রার্থী নির্বাচন। প্রার্থী নির্বাচন কারা করবে? হয়তো মেয়র বা উপজেলাগুলো কি সেন্ট্রাল করবে? মেয়রগুলো এর আগে সেন্ট্রাল করতো, দেখতাম সিটিগুলো সেন্ট্রাল করতো। সেন্ট্রালি একটি নমিনেশন কমিটি করে দেওয়া হতো, তারা যাচাই বাছাই বিভিন্ন নামে সেগুলো করে নমিনেশন এক একজন নিয়ে আসতেন। একেবারে রাজধানী থেকে রিসিপশন করে তার জেলার প্রান্তে দাঁড়িয়ে হাজার হাজার মোটরসাইকেল, প্রাইভেট কার কর্মীরা রিসিপশন করে নিয়ে আসতেন বড় উৎসবমুখরভাবে। কিন্তু এগুলো জনগণকে বিমোহিত করে রাখা, বিচলিত করে রাখা, মানে জনগণকে ব্যস্ত রাখার কিছু কৌশল। কিন্তু দেয়ালের পিছনে কী চলে, আড়ালে কী চলে? শত শত, লাখ লাখ, কোটি কোটি টাকার ব্যবসা শুরু হয়ে যায়। সাধারণ একটি, যে কিছুদিন আগে ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ডের নির্বাচন হয়ে গেছে, এর ভিতরে হাজার হাজার প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। বিএনপির প্রতিষ্ঠিত এক একজন ব্যক্তিও কিভাবে ইউনিয়নের সভাপতি হয়ে গেল বিএনপির, লাখ লাখ টাকার ব্যবসার প্রশ্ন উঠেছিল এখানে, বা এটা হয়ে গেছে অলরেডি, এটা প্রমাণিত সত্য। এখন সামনে কি হবে, এটা কেন হয়? দলীয় রাজনীতিতে ঘুষ দুই রকমের হয়। একটি হলো সরাসরি নগদ অর্থের বিনিময়, অর্থাৎ বড় অর্থের বিনিময়। সামনে যাই হোক না কেন, তাদের সাথে যারা থাকে, বেড়াচ্ছে, তারা এক ধরনের বোঝে যে হ্যাঁ, আমরা রাত্রে যাচ্ছি, গোপনে যাচ্ছি, এখানে কথা বলছি, ওখানে কথা বলছি। এর পিছনে আর কি থাকে? পকেট কখন মোটা হয়, কখন খালি হয়। আজকাল মানিব্যাগের ইনবিলাপ ভরে দেওয়ার যুগ উঠে গেছে। ইনবিলাপে টাকা ধরে না, পকেটে করে নিলে সে টাকাও ধরে না। ইনভেস্ট অন্য কায়দায় হয়ে যাচ্ছে। কে কত বেশি দিয়ে নমিনেশন পাওয়ার ভাগে, নমিনেশন পাওয়ার যোগ্যতা এগিয়ে থাকে। এখানে দুইভাবে ইনভেস্টমেন্ট হচ্ছে। একটি হচ্ছে নগদ অর্থ। যে কোনো প্রার্থিতা পেতে হলেই ক্রম অনুসারে মেয়রের জন্য কত নমিনেশন কমিটিকে দিতে হবে। নমিনেশন কমিটি আবার বলে, ভাই এটা তো আমাদের না, এটা দলীয় ফান্ডে জমা হবে, তারপরে নেগোর মাধ্যমে অনেক কিছু হবে। ইউনিয়ন পরিষদের তার মাপ আলাদা, উপজেলা পরিষদের কত কাকে দিতে হবে তার পরিমাপ আলাদা, কাউন্সিলরদের জন্য। যারা অঢেল অর্থ দিয়ে নমিনেশন নিয়ে মার্কা দলীয়, ইনডাইরেক্টলি, অর্থাৎ এমপি সাহেবদের কোনো এখানে ভূমিকা থাকবেন না, কিন্তু জেলা কমিটি, জেলার সভাপতি, সেক্রেটারি বা এমপি সাহেবদের সাথে যারা ঘনিষ্ঠ, তাদের মানসিক সাপোর্টের জন্য, মানে নমিনেশন কমিটিকে তো দিতেই হবে। দিয়ে নমিনেশন নিয়ে আসলো যে প্রার্থী, সে তো সবার কাছে বলে বেড়াবে হ্যাঁ দল আমাকে নমিনেশন দিয়েছে। কিন্তু শুধু একক প্রার্থী না, আরও প্রার্থীরা যারা দলের প্রার্থী, হয়তো স্বতন্ত্র ভূমিকায় অবতীর্ণ হবেন, তারাও কিন্তু এই লেনদেনের বাইরে নাই।
তারাও লেনদেন করবে যে ঠিক আছে, ও 1 লাখ টাকা দিয়ে নমিনেশন নিয়ে আসছে, দিয়ে দিয়েছেন, ঠিক আছে, ও নির্বাচন করুক, আমি আপনাকে 5 লাখ টাকা দিব। কোথায় কোথায় বলতে হবে মাতব্বর সাহেবদের এলাকায়, তাদেরকে একটু বলে দেবেন। এই যে এটা মিথ্যে না, অনেকেই অস্বীকার করবে, হ্যাঁ ভাই আপনি কোত্থেকে শিখছেন। আমি আপনাদের মতো একজন লোক, আপনি স্বীকার করছেন না, আমি স্বীকার করছি, আমি বলে দিচ্ছি। আপনি বলতে চাচ্ছেন না, আপনি আমার মুখ বন্ধ করতে চাচ্ছেন, আমাকে ধমকাচ্ছেন, আপনার স্বার্থ আছে ওর ভিতরে। আপনি ইনভেস্টমেন্ট একজন ব্যক্তি, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টের ব্যক্তি যদি কোনো পদ পদবিতে বা প্রতিনিধি হয়ে আসে, আপনি হয়তো প্রজেক্ট পাবেন, আপনাকে কোনো জায়গায় নিয়োগ প্রাপ্ত করা হবে, সেখান থেকে আপনি ভাতা নিতে থাকবেন। কিন্তু আমি ভাতাও নিব না, আমার কোনো প্রজেক্টও নিব না, আমি বলবো না কেন, রাজনীতির স্বচ্ছতার জন্য ওপেন করে দেব আমি সব কিছু। সেটা দলের জন্য ভালো, ব্যক্তির জন্য ক্ষতি। আমি দলের ভালোর জন্য কথা বলে যাব। নগদ টাকা দিচ্ছে। আর একটা হলো গ্রুপিং বলেন বা রাজনৈতিক যে ডিসিপ্লিনারি কোড, ডিসিপ্লিনারি এটা কি বলবো, চ্যানেলকে সুরক্ষা করবার জন্য আরেকটি ধারা অব্যাহত থাকে। সেটা হলো আমি এমপি বা আমি সভাপতি, আমার করায়ত্তে থাকা কেউ যদি উপজেলা চেয়ারম্যান হয় বা মেয়র হয় বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, তাহলে তার হাতে যেসব প্রজেক্টগুলা, উন্নয়নমূলক প্রজেক্টগুলো যাবে, তার কিয়দংশ আমার অনুমতি বা আমি অনেকটাই পেয়ে যাব। 10টা প্রজেক্ট আসলে 5টা উপহার স্বরূপ ওই সব ঊর্ধ্বতন নমিনেশনের ক্ষমতায় থাকা মানুষদের, লোকদের হাত দিয়ে তার হাতে ওই অর্থগুলো পৌঁছে যাবে। অর্থাৎ ইনভেস্টমেন্ট দুই রকমের, একটা হচ্ছে নগদ হাতে হাতে যেটা পেয়ে যাচ্ছে সেটা, আর একটা হলো ভবিষ্যতে জনপ্রতিনিধি হলে তার মাধ্যমে ওই 5 বছরের জন্য আয়ের একটি চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যায়। এই জন্যই গ্রুপিং, এবং গ্রুপিং নিয়ে কার গ্রুপের এখন ভদ্র নাম বলে প্যানেল, অমুকের প্যানেলের এরা, অমুকের প্যানেলের এরা। অনেক সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে, অনেক সময় ভদ্রতার খাতিরে তারা নিজেরা সমঝোতার ভিতরে আসে যে ঠিক আছে, আপনি অমুক, সাপোজ উদাহরণ দিই, আপনি এমপি সাহেব, আপনার প্যানেলে এইগুলো আছে, আমি অমুক সভাপতি বা জেলার এই দায়িত্বে আছি, আমার প্যানেলে এরা, তো আপনি মোট ইউনিয়নের এই ইউনিয়নগুলো আপনার প্রতিনিধিদের চেয়ারম্যান করে দিয়ে দেন, সেটা আমি সাপোর্ট দিয়ে যাব। এই চেয়ারম্যানগুলো আমার প্যানেলের, আপনি সেটা সাপোর্ট দিয়ে দেবেন। অর্থাৎ আপোষে ভাগাভাগি হয়ে গেল, সুন্দর কায়দা সমস্ত সিস্টেমে। উপজেলাতে 20টা প্রজেক্ট আসছে, এমপি সাহেব 12টা নিয়ে নেন, আমাদের জন্য 8টা ছেড়ে দেন, বাকি পিছনে কি হবে না হবে সুন্দর বন্টন শুরু হয়ে যাচ্ছে। কন্ট্রাক্টরগুলা বড় বড় রাস্তা বলেন, স্কুল, মাদ্রাসা, সরকারি অবকাঠামোর দিক দিয়ে খাল খনন বলেন, নদীর ভাঙন রোধ বলেন, পানির উন্নয়ন বলেন, স্বাস্থ্য খাতের হাসপাতালগুলোতে কোন প্যানেলের লোক সেখানে খাবার সাপ্লাই দিবে, বিদ্যুতের কাজ করবে, আপনার যে সরকারি বাসভবনগুলো রয়ে গেছে সেই সব জায়গাতে প্রতিনিয়ত ফার্নিচার চেঞ্জ হয়, রঙের কাজ হয়, বাসা বাড়ি পূরণ হয়ে গেলে সেই সব জায়গায় যে কাজগুলো হয়, এই কাজগুলোরও নীরবে ভাগ বাটোয়ারা হয়ে যায়। অর্থাৎ কোটি কোটি টাকার খেলা এই তাদের হাত দিয়ে নির্মিত হয় বা প্রতিনিয়ত সংস্কার কাজগুলো চলতে থাকে। এই কাজগুলোই জন্যই তারা মূলত এই যার যার জায়গায় শক্তিশালী হয়ে ওঠে, প্যানেল তৈরি করে ফেলে, প্যানেলের মাধ্যমে তারা নিজেদের ভিতরে আপোষে চলে যায়। এই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোকে বের করে আনা যায় কিভাবে, এটা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলো বলবে এটা সম্ভব নয়, তাহলে তো আমাদের লোকই থাকবে না, কাউকে না কাউকে সুবিধা দিয়ে দলের পক্ষে এদেরকে টানিয়ে রাখতে হবে। অর্থাৎ দুর্নীতিকে প্রশ্রয় দিয়েই রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে চায়। এই জায়গা থেকে কিভাবে বের হয়ে আসবেন? অনেকেই স্থায়ী কমিটিতে বসে আছেন, যারা নমিনেশনের সময় নমিনেশন কমিটিতে ঢুকে পড়েন বা
রাজনৈতিক প্রধানমন্ত্রী সাহেবদের উপদেষ্টা হয়ে বড় ধরনের পার্টি পাইতে তারা একেবারে কোলবালিশ সাইডে রেখে সৌদি আরবে গেলে দেখা যায় বিকালে তাদের ওই পার্টি আছে, বড় বড় কোলবালিশ আছে বিছিয়ে, বড় ট্রেতে মদের বোতল ফলের জুস নিয়ে বসে তারা কায়ত হয়ে সমুদ্রের খেলা দেখে আর পান করতে থাকে। ওই ধরনের পার্টি আছে, কেন্দ্রে বসে থাকে সব দলেরই, বিএনপিরও আছে। তারা এই সময়গুলো মোক্ষম সময়গুলোর জন্য অপেক্ষা করে, কখন কোন পরিস্থিতিতে কি আসছে সামনে। তারা কেন্দ্রে বসে এই গ্রুপগুলোকে শক্তিশালী করে এবং যোগাযোগ করতে থাকে কোন মাধ্যমে। একেবারে তৃণমূল থেকে পয়সাগুলো, চাঁদা তো বলা যাবে না, চাঁদা বললে সমস্যা, এটা দলীয় ইনভেস্টের ভিতরে নিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ রাজনীতি যে একটি প্রতিষ্ঠিত ব্যবসা সেটা তারা সবসময় যান্ত্রিকভাবে চালু রাখতে চায়। এই জায়গাগুলো রাষ্ট্রের জন্য, রাজনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর জায়গা। এই নির্মোহ লোক কীভাবে রাজনীতিতে আনা যায়, যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রের উন্নয়নমূলক কাজগুলো এদের হাত থেকে মুক্ত না করা যায়, এদের হাতের বাইরে না নেওয়া যায়, অর্থাৎ এদের হাতে যাওয়া মানেই কমিশন বাণিজ্য শুরু। এবং এই কমিশন বাণিজ্য পাওয়ার জন্যই এই দেশে শত হাজার শিক্ষিত যুবক, শিক্ষিত মানুষ চাকরিতে যায় না, কর্মে যায় না, শ্রমে যায় না, তারা খুন খারাপিতে মেতে ওঠে, দাঙ্গা হাঙ্গায় মেতে ওঠে, নিজেরা খুন হয়ে যায়, আহত হয়, জেল খাটতে আগ্রহী হয়ে ওঠে রাজনীতিতে ভূমিকা রেখে একজন নেতা হওয়ার জন্য। এটাও একটি চাকরির মতোই। একজন জেল খাটা পরীক্ষিত নেতা হয়ে যদি একবার দলের কাছে প্রতীয়মান হয়ে ওঠে, তার জন্য সমস্ত জায়গায় খুলে দেওয়া হয়, অর্থাৎ তার ভরণ পোষণের দায়িত্ব দল নিয়ে নেয়, দল ক্ষমতায় গেলে রাষ্ট্র নিয়ে নেয়। এই যে রাজনীতি নিয়ে অর্থায়নের সুযোগ থেকে যায়, দুর্বৃত্তায়নের সুযোগ থেকে যায়, শুধু সরকারি আমলাদেরকে দোষ না দিয়ে রাজনীতির ভিতরে যে দুর্নীতির বড় মাঠ তৈরি হয়ে আছে, সেই জায়গাটা খুব ধীরে সুস্থে সংস্কারের মধ্য দিয়ে এনেই কীভাবে সংকুচিত করে আনা যায়, নাগরিকদেরকে কর্মঠ করে তুলতে হবে। এদেশের যুব সমাজকে কাজ শেখাতে হবে, অর্থ উপার্জনের সঠিক পথ তৈরি করে দিলেই রাজনীতিতে এই অর্থ ব্যবসার জন্য আর যুব সমাজ উদ্গ্রীব হয়ে উঠবে না। রাজনীতিতে খুনোখুনি, রাহাজানি, মারামারি, আমি দেখলাম গতকালও বিএনপি দলের ছেলেপেলে খুন হয়েছে এই অর্থ ভাগাভাগি নিয়েই। এই জায়গাটা থেকে কিভাবে বের হয়ে আসা যায়, এর জন্য আমি আশা করি বর্তমান সরকার প্রধান সার্চ কমিটি করে অত্যন্ত বিজ্ঞজন অপরাধ জগতের শিক্ষকদেরকে, ঢাকা ভার্সিটি যারা অপরাধ জগতের শিক্ষক, যারা সমাজ বিজ্ঞান বিশেষজ্ঞ, যারা যুব উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করে বা কাজ করে, এদের শিক্ষিত এইসব নির্মোহ মানুষদেরকে নিয়ে একটি সমন্বয় কমিটি করে তাদেরকে নিয়ে রাজনীতিকে ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, কলঙ্কমুক্ত, খুনোখুনি, রাহাজানি এর বাইরে কিভাবে সৎ মানুষদের পদায়ন করা যায়, রাজনীতিতে এনে রাষ্ট্রের সেবা করার জায়গা করে দেওয়া যায়। ভাবতে হবে 20-30 বছর লেগে যাক, কিন্তু বাংলাদেশের রাজনীতি একটি পরিষ্কার জায়গায় এনে দাঁড় করাতে হবে যদি বাংলাদেশকে দীর্ঘদিন এই বাংলার পতাকাকে উড্ডীয়মান রাখতে হয়। না হলে রাজনীতি নিয়ে যে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, খুনোখুনি এবং এটাকে নিয়ে যে বিদ্বেষ তৈরি হয়ে আছে, বিষ বাষ্প ছড়ানো আছে বেলুনের ভিতরে। আসছে স্থানীয় নির্বাচন, তার কিয়দংশ প্রতীয়মান হবে, কত ধরনের মারামারি, খুনোখুনি হবে এবং গুমের মতো এই দলের লোকজনই, আইন শৃঙ্খলা বাহিনী লাগবে না, এরাই সেটি সংগঠিত করবে। অতএব আমি পূর্বাভাস দিয়ে দিচ্ছি, জুলাই মাস চলছে, আরও 2-3 মাস বাকি আছে সামনে, তার আগেই যেন এই ধরনের অপরাধ যেন আর সংগঠিত না হয়, তার জন্য রাষ্ট্র, সরকার এবং সরাসরি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার স্বচ্ছতার প্রশংসা হয়েছে,
আপনার দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করছে সবাই। আমি আশা করি এই জায়গাগুলোতে আপনি দৃঢ়তার সাথে আপনার জ্ঞানলব্ধ দর্শনভিত্তিক এবং দূরদর্শী যে রাজনৈতিক জ্ঞানের সক্ষমতা সেটি প্রকাশ করে আরও বিজ্ঞ হতে রাষ্ট্র পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হবেন। আসসালামু আলাইকুম।